দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা, চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছিল যা মান্যতা দিল রাজ্য? দেখো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিল রাজ্য ওবিসি সংরক্ষণ নীতি তৈরি করার ক্ষেত্রে। রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয় আজকে, সেই বৈঠকেই মূলত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল 17% ওবিসি সংরক্ষণ, সেই রায়কে মান্যতা দিয়েই আজ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে রাজ্য মন্ত্রিসভা বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার মাধ্যমে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এর এতদিন পর্যন্ত 66টি জাতি ছিল তালিকায়, ওবিসি তালিকায়, যার মধ্যে 64টি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও সমীক্ষা চলছে। তুমি জানো যে এই ওবিসির মধ্যে কোন কোন জাতি আসবে বা ঢুকবে বা রাজ্যকে তার সমীক্ষা করতে বলা হয়েছিল। রাজ্য তারপর সেই সমীক্ষা করে, একাধিকবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকও হয় এবং তারপরেই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এই তালিকা তৈরি করেছে, ওবিসির তালিকা তৈরি করেছে। তুমি জানো যে বিভিন্ন চাকরির যে পরীক্ষা, অর্থাৎ নিয়োগের যে পরীক্ষা, সেই জায়গায় ওবিসি নিয়ে বারবার একটা সমস্যা তৈরি হচ্ছিল রাজ্যের। অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে এই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা হয়েছে, যেটা সূত্র মারফত খবর। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন হওয়ার পর এবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে। তুমি জানো যে আগামী সপ্তাহ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন রয়েছে, সেই অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের যে এজেন্ডা, সেখানে ওবিসি সংরক্ষণ নীতি, তার সঙ্গে কতগুলি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তার এজেন্ডা ছিল এবং সেই এজেন্ডাই আজকে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ, অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, ফারাক্কায় নতুন মহকুমা তৈরির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। আজ যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকেই অনুমোদন দেওয়া হলো ফারাক্কায় নতুন মহকুমা তৈরির যে অনুমোদন। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ আরো বিস্তারিত বলবে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে মুর্শিদাবাদের ফারাক্কায় সাব ডিভিশন করা হবে। সেই ঘোষণা মাফিক আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফারাক্কায় সাব ডিভিশন করার অনুমোদন দেওয়া হয়েছে। শুধু ফারাক্কায় সাব ডিভিশন নয়, দ্রুত এই ফারাক্কা সাব ডিভিশনের কাজ পরিচালনা করার জন্য, অর্থাৎ যাতে এই ফারাক্কা সাব ডিভিশনের মাধ্যমে সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা পান, বিভিন্ন পরিষেবার মাধ্যমে তারা উপকার হন, সেই কারণে 110টিরও বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে। স্থায়ী শূন্যপদ ও চুক্তিভিত্তিক শূন্যপদ তৈরি করা হয়েছে, যাতে এই ফারাক্কা সাব ডিভিশন তৈরির সঙ্গে সঙ্গেই ডিভিশনের কাজ শুরু হয়ে যায়। ইতিমধ্যেই আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার অনুমোদন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নোটিফিকেশন রাজ্য জারি করবে। বেশ সোমরাজ। $1,500 কোটির ডিজিটাল অ্যারেস্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতে চার্জশিট জমা। এপ্রিলে রাজ্যের ডিজিটাল অ্যারেস্টের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা হলো, সেই চার্জশিটে ঠিক কি কি উল্লেখ করলেন ইডি আধিকারিকরা? দেখো, ডিজিটাল অ্যারেস্ট মামলায় কিন্তু ইডির পক্ষ থেকে তদন্তভার শুরু করা হয়েছিল এবং সেই মামলায় কিন্তু ইডির পক্ষ থেকে আজকে চার্জশিট জমা করলো। ইডির যে বিশেষ আদালত, সেই আদালতে কিন্তু একেবারে চার্জশিট পেশ করা হলো, যেখানে একেবারে উল্লেখ করা হয়েছে দুবাই যোগের যে কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। অন্যতম যে অভিযুক্ত আদিত্য দুয়ার, তিনি কিন্তু এখনও ফেরার বলে এমনটা চার্জশিটে যেমন উল্লেখ করা হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু একাধিকভাবে দুবাই যোগ একেবারে স্পষ্ট হয়েছে। অন্যদিকে 300-র বেশি যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেখানে 1500 কোটি টাকার বেশি কিন্তু
দুর্নীতি হয়েছিল। চার্জশিটে এমন উল্লেখ করা হয়েছে 144 পাতার যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু একেবারে লক্ষ্য করা হচ্ছে 1500 বেশি নথি ইতিমধ্যে ইডির পক্ষ থেকে সেখানে জমা করা হয়েছে আদালতে। এবং দেখা যাচ্ছে এই তদন্তভার করতে গিয়ে কিন্তু দুজনকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। একদিকে যেমন যোগেশ দুয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল, অন্যদিকে চিরাগকে গ্রেপ্তার করা হয়েছিল। এক্ষেত্রে কিন্তু গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে শুধু তাদের নামে নয়, মোট 12 জনের নামে কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে এবং 2জন কোম্পানির নাম কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং যে বলা হচ্ছে 300-র বেশি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু একেবারে 1500 কোটি টাকার বেশি দুর্নীতি যে হয়েছিল এমনটা ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। গত এপ্রিল মাসেই কিন্তু ইডি এই তদন্তভার নেয়, তার পরবর্তী ক্ষেত্রে 2জনকে গ্রেপ্তার করে। অন্যতম অভিযুক্ত তিনি ফেরার থাকলেও দুবাই যোগের কথা স্পষ্ট হলো এবং ইডির পক্ষ থেকে আজকে 144 পাতার চার্জশিট কিন্তু ইডির বিশেষ আদালত, সেখানে ইডির পক্ষ থেকে আজকে জমা করা হলো। তমশ্রী, বেশ অনুপ। দুয়ারে রিপোর্টের এবার ভাতারের দিকে নজর রাখবো। ভাতারে বিজেপি নেতার দাদাগিরি, ক্যান্সার আক্রান্তের জমি বিক্রিতে বিজেপি নেতার বাধা। যে ছবি দেখছেন ইনি হলেন সেই বিজেপি নেতা রাজকুমার হাজরা, অভিযুক্ত বিজেপি নেতা। আর এই সেই জমি, যে জমি বিক্রিতে বাধা, বিক্রেতা দুপক্ষকে হুমকির অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শরদিন্দু ঘোষ রয়েছে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, কেন এই হুমকি, দাদাগিরি? ওই জমির ওপর কি বিজেপি নেতার নজর রয়েছে? একেবারেই ওই বিজেপি নেতার বাড়ির পাশেই এই জমি, এবং এই জমি চক্রবর্তী পরিবার বিক্রি করছে রেজ পরিবারকে। এবং এই যে বিজেপি নেতা রাজকুমার হাজরা, তাকে জানিয়েই জমির মাপজোপ হয় এমনটাও দাবি করছে এই দুই পরিবার। কিন্তু ওই জমি বিক্রি হতে চলেছে জানার পর থেকেই এই দুই পরিবারের ওপর চড়াও হয়, কার্যত দাদাগিরি দেখায় এই বিজেপি নেতা, এবং তাদের পরিবারের মহিলাদেরও অশালীন ভাষায় কথা বলা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনটাই তারা অভিযোগ করছেন। তার ফলেই কিন্তু এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ওই বিজেপি নেতা রাজকুমার হাজরা তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি, তিনি বলেছেন যে আইনের দ্বারস্থ হবেন তিনি। এখন এই দুই পরিবার বলছে যে তাদের যে জমি বিক্রি বা কেনার যে বিষয়, তাতে নাক গলাচ্ছে, তাতে দাদাগিরি করছে এবং সেই কাজ হতে বাধা দিচ্ছে এই বিজেপি নেতা। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় কিন্তু রাজনৈতিক চাপানুতর সৃষ্টি হয়েছে। বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে এই ব্যাপারে তারা মন্তব্য করতে শুরু করেছে। সব মিলে এই যে বিষয়, এই যে জমি বিক্রিকে কেন্দ্র করে বিজেপি নেতা দাদাগিরি করছে, এমন অভিযোগ তুলছেন এই দুই পরিবার। বেশ শরদিন্দু, মাস আসতে আগে ও বলেছিল 26 সালের পর জায়গা নেবো যদি দাও তো। তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো। হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল, 26-এর পরে ওর কোথায় টাকা উঠবে, সেই টাকা ওঠার পর ও নেবে, তার আগে কিছু করতে পারে। তাই এমত অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে। এমত অবস্থায় এ এসে গালমন্দ, ফোনেতে হুমকুনি ও রাজকুমার হাজরা আর হরদমি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা, আমি কি করতে পারি দেখে নেবো, তোমাদের নিয়ে গ্রাম ছাড়া করবো। ব্যক্তিটা ওইরকম অভিযুক্ত নয়, এমন হতে পারে ওনাকে ফাঁসানো হচ্ছে, আবার নাও হতে পারে। বিষয়টা অ্যাকচুয়ালি জানার জন্য প্র্যাকটিক্যালি দলীয় নির্দেশে বিষয়টা সরেজমিনে দেখব। যদি সত্যিই যদি বিষয়গুলো হয়ে থাকে তাহলে আইনের পথে চলবে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোনো অনুমোদন দেবে না বা কোনো অন্যায় কাজের সঙ্গে আপোষ করবে না। পুলিশ এটা কোর্টে ফরওয়ার্ড করেছে অভিযোগটা এবং তদন্ত করছে। পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এই বিজেপি ক্ষমতায় স্বাদ একটু হাতে পেয়েছে, কেন্দ্রের সরকারে আছে, সেই ক্ষমতা এখানকার নেতৃত্ব পর্যন্ত জোর করে মানুষের উপর অপপ্রয়োগ করার চেষ্টা করছেন। করে খাওয়া রাজনীতিতে এরা সব কিছুই করতে পারে। এই ধরনের ঘটনা আমরা একদমই সমর্থন করছি না। চলন্ত ট্রেনে বচসা, স্টেশনে মারধর, মৃত্যু। শনিবার শিয়ালদা বারাসাত লোকালে ট্রেনে বাড়ি ফিরছিলেন ইন্টার গোপাল দাস। ট্রেনেই এক ব্যক্তির সঙ্গে বচসা। বিরাটি স্টেশন নেমে গোপালকে মারধর করে লাইনে ফেলে দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় চিনার পার্কের বেসরকারি হাসপাতাল। আর সোমবার সেখানেই মৃত্যু হয় তার। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, চলন্ত ট্রেনে, একটা ট্রেনের যে কামরার ভিতরে তো প্রচুর লোকজন থাকে, যে সময় এই বচসা, এই ধরনের ঘটনা ঘটলো, স্টেশনে তো আরো লোকজন ছিল, তারা কি করছিলেন? তারা কোনো রকম কিছু করলেন না। আর এই যার সঙ্গে বচসা, সে কি ওই যুবকের, ওই ব্যক্তির পূর্ব পরিচিত? এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট?
কারণ গত শনিবার একেবারে বিরাটি স্টেশনে কিন্তু এই গোটা ঘটনা ঘটেছে। শিয়ালদা থেকে যখন ট্রেন ধরে এবং একেবারে ট্রেনের কামরার মধ্যেই দুই যাত্রীর মধ্যে কিন্তু বচসা হয়। যখন বিরাটি স্টেশনে গোপাল দাস 37 বছর বয়স, তিনি যখন গন্ডগোলের পরবর্তী ক্ষেত্রে যখন নেমে যায়, সেই সময় যার সঙ্গে গন্ডগোল হয়েছিল অনুপ কুমার চক্রবর্তী, তিনি কিন্তু সেখানে নেমে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে ট্রেনের ভিতরের পরে একেবারে স্টেশনের বাইরেও কিন্তু দুজনের মধ্যে হাতাহাতি হয়, মারধর করা হয় গোপাল দাসকে, এমনটাই কিন্তু এখানে মানুষজন তারা জানাচ্ছে। এবং মারধর করার পরবর্তী ক্ষেত্রে রেল লাইনে ধাক্কা দিয়ে যখন ফেলে দেওয়া হয়, তারপরেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় পরবর্তী সময় উত্তর দমদম হাসপাতাল তাকে ভর্তি করা হয়। অবস্থা যখন অবনতি হয়, এরপরে চিনারপাড়া বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু আজকে তার মৃত্যুর ঘটনা ঘটে। যদিও পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় ইতিমধ্যে জিআরপি তদন্ত শুরু করেছে, তার কারণ পরিবারের পক্ষ থেকে যে লিখিত অভিযোগ দেয়, অভিযোগের ভিত্তিতে অন্যদিকে যেদিন ঘটনা ঘটে সেদিনকেই কিন্তু অভিযুক্ত অনুপ কুমার চক্রবর্তী তাকে কিন্তু জিআরপির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং শুধুমাত্র কেউ পূর্ব পরিচিত ছিল না এমনটাও জানতে পারা যাচ্ছে। একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে দাঁড়ানো নিয়ে ঝামেলা হয়, এই ঝামেলায় কিন্তু একেবারে বিরাট স্টেশনের মধ্যে পৌঁছয়। পরবর্তী ক্ষেত্রে যখন ট্রেন থেকে নামে, এরপরেই গোপাল দাসকে মারধর করা হয়, ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দিলে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের থেকে অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। তমশ্রী, বেশ অনু, আমার এত বড় যে সর্বনাশটা করলো, আমি বলবো যে ফাঁসি যেন এই মানুষটাকে যেমন বাঁচতে দিল না, সেও যেন পৃথিবীতে না থাকে। শনিবার রাত্রি শিয়ালদা থেকে ট্রেন ধরে বিরাটি ফিরছিল, সেই সময় হচ্ছে গিয়ে অচেনা এক ব্যক্তির সাথে বর্ষা হয়। আমার বন্ধুকে প্রচণ্ড সেই ছেলেটি মারধর করে, তাকে লাইনে ফেলে দেয়। যিনি অপরাধী তাকে জিআরপি গ্রেপ্তার করেছে। আমরা এখন চাইছি তার গুরুতর শাস্তি হোক। পাঁশকুড়ায় কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমএসসি ছাত্রের মৃত্যু। রবিবার ভোরে বাড়ি থেকে বেরোন ছাত্রী, আর ছাত্রী নিবাসের বাথরুমে ছাত্রীর দেহ উদ্ধার। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ মেয়েকে খুনের অভিযোগ করছেন মা, কি কারণে মৃত্যু, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? সমস্ত জগৎ তদন্ত শুরুর পর থেকেই কিন্তু পারিবারিক যারা পরিবারের লোকজন তারা বলছেন যে ছাত্রীর যে রহস্য মৃত্যু, সেখানে তাকে খুন করা হয়েছে, কারণ আত্মহত্যা করতে পারে না। কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে যেটা তার সহপাঠীরা যেটা জানিয়েছিলেন যে সুইসাইড করেছে, তারপর থেকেই কিন্তু পরিবারের দাবি যে পুলিশের যথাযথ তদন্ত হোক, কারণ এভাবে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ভিন জেলায় গিয়ে পড়াশোনার জন্য থাকাকালীন তার এই মৃত্যু সবটাই কিন্তু মেনে নিতে পারছেন না তার পরিবারের লোকজন। তারা কিন্তু খুনের অভিযোগ আনছে তমশ্রী। তারা বলছেন বিষয়টি পুলিশ যেন গুরুত্ব দিয়ে দেখে, কারণ বাড়ি থেকে যাওয়ার পর তারপরে তার মৃত্যু সংবাদ আসে, তখনই তারা সহপাঠীরা জানায় যে সুইসাইডের কথা। কী কারণে সুইসাইড, কেন তার মেয়ে সুইসাইড করতে যাবে, এইসব বিষয় কিন্তু প্রশ্ন আকারে তুলে ধরেছেন তার মা। পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন যে প্রকৃত তদন্ত হোক, সঠিক তদন্ত হলে এই মৃত্যুর রহস্য জানা যাবে। সেক্ষেত্রে তারা খুনের অভিযোগ আনছেন। এই যে ছাত্রীর রহস্য মৃত্যু, ভিন জেলায় পড়ার জন্য গিয়েছিলেন, ছাত্রী আবাসে থেকে সেখানেই তার মৃত্যু, মেনে নিতে পারছেন না তার পরিবারের লোকজন। তমশ্রী, বেশ সুজিত। 3টা 3:30 নাগাদ আমি ওকে ফোন লাগাচ্ছি, আর ফোন লাগেনি। মনে হয় ওখানে কিছু একটা জোরা মেরে দিয়েছে না কি করেছে কে জানে। আমার কি সে যে সন্দেহ, ওকে আমি কি করে আমি ভাববো। ভাই আমার কি মনে হচ্ছে, ওরাই কিভাবে ঝুলিয়ে দিচ্ছে না কি করে। বাথরুমে তো তো পা তো নিচে ঠেকেই আছে, দাঁড়িয়ে আছে, এইটুকু জায়গা কি করে হলো কি জানি। ওর মা আমাদের এখানকার আশাকর্মী এবং মেয়েটি অত্যন্ত পড়াশোনায় ভালো ছিল। যে সুসাইড করেছে মেয়েটি বাথরুমের ভেতরে গিয়ে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। এবার পুলিশের মতো তদন্ত করুক, তদন্ত করে যদি বার করতে পারে, আমাদের আইনের প্রতি পুরো ভরসা রয়েছে। গোঘাটের দিকে নজর রাখবো। গোঘাটে পচা গলা দেহ উদ্ধার, পুকুরে দেহ দেখতে পান স্থানীয়রা। হাড়, গোড় এবং মাথার খুলি উদ্ধার। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, কার দেহ, মহিলার দেহ না পুরুষের দেহ, এখনো পর্যন্ত কি শনাক্ত করা সম্ভব হয়েছে?
দেখো তমশ্রী, এখনো পর্যন্ত কিন্তু দেহ শনাক্তকরণ হয়নি। ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে আরামবাগ মহকুমা যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা যেটা অনুমান করছেন, কারণ ওই দেহের পাশে শাড়ি, ওড়না, মহিলাদের যে শাড়ির ওড়না পাওয়া যায়, সেই কারণে মহিলার দেহ বলে সন্দেহ করা হচ্ছে। এবং গোঘাটের যে কোটা জলা এলাকায় যে এই দেহ উদ্ধার হয়েছে, সেই এলাকাতেই কিন্তু গত 10 দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। এই দেহ সেই গৃহবধূর কিনা সেই সন্দেহ কিন্তু করছেন এলাকার বাসিন্দারা। যদিও ওই গৃহবধূর পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই গোঘাট থানায় যোগাযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ যে গৃহবধূ, তার স্বামীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদও শুরু করেছে। তবে ওই মহিলারই এই দেহ কিনা সেটা কিন্তু এখনো চিহ্নিতকরণ করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই কিছুটা পুলিশ এই ব্যাপারে নিশ্চিত হতে পারবে। তমশ্রী, বেশ, শুভদীপ। একজন মানুষ ওষুধ দিতে গেছিল, যে এরকম হাড়গোড় দেখতে পেয়ে খবর দিয়েছে। এবার পুলিশ তো এসছে, তদন্ত করে বার করুক। কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে 10-12 দিন হলো। যখন যাই তখন আমরা দেখেছি কোথায়, সে বলে আমরা জোলা যাচ্ছি। তার মধ্যে আমি বলছি একটা মানুষকে যদি মারে 9টার সময় কখনো খোঁজ পড়বে, রাত 9টা। আর দিনের বেলা তোমার যদি বাবা মা যদি থাকে তখন তো আমার মা কোথায় গেল আমরা খোঁজ করবো নি? হ্যাঁ, মেরে দিয়েছে। আমি বলবো মেরে দিয়েছে আর প্রতিশোধ নিতেই হবে। কিছুদিন আগে একটা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিল, তার কোনো একটা বিচার হলো নি। তাহলে এরকম কি চলতেই থাকবে? তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে? এই সব যদি না বিচার করবে। যখন আমি জানতে পেরেছি, তখন প্রধান হিসেবে যেটুকু কর্তব্য সেইটুকু আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে বা আমার গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমি সব গ্রুপেতেই আমি ছেড়েছিলাম। ফোন করে দেওয়ার অভিযোগ যদি সেটা উঠে থাকে, সেটা থানায় আমাদের পুলিশ প্রশাসন তো আছে, সেখানে তারা তদন্ত করে দেখুক। যদি যেটা হয়ে উঠবে, যদি খুন করে থাকে, সেখানে তারা দোষী সাব্যস্ত হবে, তারা সাজা পাবে। দুয়ারে রিপোর্টারে এবার দেখাবো পুলিশের জালে 3 বাংলাদেশি। জগদলের বাসুদেবপুর মোড়ে বাড়িতে পুলিশের হানা। বাড়িতে 7-8 জনের বাংলাদেশি থাকার খবর এবং সে সময় হানা পুলিশের। সেই সময় পুলিশের জালে 3 বাংলাদেশি। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই যে 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছে কি বৈধ নথি ছিল না, সে কারণেই গ্রেফতার? পুলিশের সূত্রে কি জানতে পারছো? দেখো, একদমই তাই। সকালবেলা প্রতিদিন ভোরবেলায় তারা বেরিয়ে যায়, রাত্রিবেলায় অনেক রাতে তারা বাড়ি ফেরে। এলাকার মানুষ সন্দেহ ছিল 7 থেকে 8 জন কিন্তু তারা এই বাড়িটা এসে থাকতো। এই বাড়িটি যার, তিনি কিন্তু সেখানে থাকতেন না এবং সেই বাড়িতে তারা ভাড়া থাকতো বলে জানা যায়। এরপর কিন্তু পালিয়ে এলাকার লোকে খবর দেয় থানায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। সে সময় কিন্তু 4 জন গা ঢাকা দেয়। 3 জনকে তারা আটক করেছে, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র আছে কিনা তারা বের করতে পারছে না। তাদের কথার মধ্যে অনেক অসংলগ্নতা থাকে, ফলে তারা কিন্তু বাসুদেবপুর থানা পুলিশ তাদের নিয়ে যায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি কেন এলো, কিভাবে এলো। তারা একবার বলেছিল যে আওয়ামী লীগ করতো, সেই কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসছে। তারা যে বাংলাদেশি তারা স্বীকার করলেও তাদের কি বৈধ কাগজপত্র আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তার সঙ্গে আরও কারা এসছে বা কীভাবে তারা বাংলাদেশ থেকে এখানে এলো, কী উদ্দেশ্য তাদের ছিল, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদের পরে কিন্তু জানা যাবে। অবশ্যই। বেশ, শুনুন। এর আগে যারা ছিলেন তারা তো বৈধ কাগজ ছিল, পাসপোর্ট আর কি বলে ভিসা। এদের তো আমি দেখি নাই। কোন দেশের নাগরিক? বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে, মানে বাংলাদেশ থেকে আসছে। আর কি কাজ করে কে কোথা থেকে জানবে? পুলিশ এইমাত্র বললেন যে ওদের কাছে পাসপোর্ট ভিসা পেয়েছেন, ভ্যালিড কিনা ফেক সেটা তো পরে তদন্ত সাপেক্ষ। পাসপোর্ট ভিসা নিয়ে তো বাইরের লোকই আসে। এনারা 4 জন রয়েছে, কোথা দিয়ে এসছে শুনি তো সবার কাছে বাংলাদেশের দিয়ে এসছে। হ্যাঁ, বাজারঘাট তো করে এরা। আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। এইখানে আমরা যেটুকুনি খবর পেয়েছি, এখানে রাতের অন্ধকারে মানুষ আসা যাওয়া করে। আমাদের প্রশ্ন, তারা আনসার বাংলা টিমের, জামাতের টিমের, কোন মুসলিম সংগঠনের সাথে উগ্রপন্থী কিনা আমরা কি করে বুঝবো? তারা এখানে কি করতো সেটা তো আমরা কি করে জানবো? লোকাল লোক হিসাবে তারা তো আসলেই তো দরজা বন্ধ হয়ে যেত। আমরা পরিষ্কার আতঙ্ক করছি যে এখানে আগামী দিনে এখানে উগ্রপন্থীরা ঢুকে কোনো ঘটনা ঘটে যে চলে যেতে পারে, নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ অবকাশের মধ্যে আমরা আছি। গরমের ছুটি শেষ, এবার আজ থেকে স্কুল খুলেছে, বিভিন্ন জায়গার স্কুল খুলেছে, কিন্তু বারাসাতের 35টা স্কুলে আজ একই ঘটনা ঘটলো। কি ঘটনা? স্টোর রুম তালা বন্ধ থাকায়
পৌঁছলো না মিড ডে মিলের চাল। আর তাই গরমের ছুটির পরে আজ স্কুল খুললেও প্রথম দিনেই পৌঁছলো না মিড ডে মিলের চাল। তাই আজ মিড ডে মিল পেলেন না ছাত্রছাত্রীরা। আর এ ছবি একটা স্কুলের নয়, বারাসাত পুরসভার 35টি স্কুলের একই ছবি। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, প্রথমেই জানতে চাইবো এই স্টোর রুমের দায়িত্ব কার? কেন স্টোর রুম তালাবন্ধ থাকলো? এই খবর কি ছিল না যে আজ থেকে স্কুল খুলছে? একদম, দেখো গরমের ছুটি পরেই কিন্তু আজকের স্কুল খুললো, কিন্তু স্কুল খুললেও বারাসাতের 35টি ওয়ার্ডের 35টি স্কুল রয়েছেন, সেখানে কিন্তু মিড ডে মিলের খাবার দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? এই মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন বারাসাত পৌরসভার ফিনান্স আধিকারিকের, অর্থাৎ তার কাছেই চাবি থাকে, সেখানেই মিড ডে মিলের খাবার থাকে। অর্থাৎ প্রায় কিছুদিন পরে স্কুল খুললেও সেখান থেকে খাবার বন্টন হওয়ার কথা। একাধিক স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু এই পৌরসভার যিনি ফিনান্স আধিকারিক রয়েছেন তার কাছে কিন্তু লিখিত এবং মৌখিক জানিয়েছেন যে আজকে সোমবার থেকে কিন্তু স্কুল খুলবে, কিন্তু ফিনান্স আধিকারিক তিনি তালা দিয়ে সেখান থেকে চলে গেলেন। অর্থাৎ তার কি মনে নেই? সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠছে, তার কারণ এই 35টি স্কুলে কিন্তু মিড ডে মিল পরিষেবা আজকে বঞ্চিত হলেন পড়ুয়ারা। শুধুমাত্র একটি মাত্র স্কুল, পূর্ব বারাসাত স্কুল, সেখানেই মাত্র শিক্ষকরা নিজেদের গাঠির টাকা খরচ করে সেখানে মিড ডে মিল খাবার, কিন্তু বাকি 34 স্কুলে কোনো মিড ডে মিল পরিষেবা পাওয়া গেল না। ফলে সপ্তাহে ফিনান্স আধিকারিকেরই সমস্যা, তখন তিনি হয়তো জানতেন না যে আজকে স্কুল খুলবেন, বা তার গাফিলতির জন্যই কিন্তু এই 35টি ওয়ার্ডের যারা পড়ুয়া রয়েছেন, হাজার হাজার পড়ুয়া, তারা কিন্তু মিড ডে মিল থেকে বঞ্চিত হলেন। ফলে ইতিমধ্যে কিন্তু পৌরসভা দেখছেন, স্কুল কর্তৃপক্ষ একাধিক অভিযোগ করার পরেও এখন দেখার বিষয় গতকাল অর্থাৎ পরের দিন থেকে সেই স্কুলের পড়ুয়ারা মিড ডে মিল পান কিনা, না ফিনান্স আধিকারিক তিনি কোথায় গেলেন, ছুটিতে গেলেন, না কি কারণে মিড ডে মিল এই স্কুলে পৌঁছলেন না, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তখন কেন মিড ডে মিল পরিষেবা পায়নি এই একাধিক স্কুল, তা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ জিয়াউল, একটা বড় অবকাশের পরে আজকে স্কুলটা খুলেছে। আমার এক্সপেকটেশন ছিল যে সিস্টেমেটিক্যালি চালটা হয়তো স্কুলে পৌঁছে যাবে। আমি সকাল থেকেই ফোন করে যাচ্ছি মিউনিসিপ্যালিটিতে, তো আমাদের এক বস্তা চালের একটু ব্যবস্থা করে দিই। প্রথম দিন যদি মিড ডে মিলটা না হয়, এটা তো খুব বাজে বার্তাটা যাবে। কি করা যাবে? তাহলে আমরা স্কুল থেকে একটা উদ্যোগ নিই, করে আমরা মোটামুটি কিছু চাল কিনে অল্প কিছু আজকের মতো করলাম। খুব সম্ভবত এফও ফিনান্স অফিসার নিজে দায়িত্ব নিয়ে কারো কাছে চাবি দিয়ে দেন, না চাইলে আমাদের ইনফরমেশন ছিল না, এবং পরবর্তীকালে জানতে পারলাম যে প্রায় 35 স্কুলে চাল যায়নি। আমার নিজের স্কুলে যায়নি, আমি কিনে দিয়ে নিই, তার জন্য 35 স্কুলে যায়নি। এবং আমি চেয়ারম্যানকেও বলেছি এবং পৌরসভার স্টাফদেরও বড়বাবুকেও ডেকে বলে দিয়েছি যে ইমিডিয়েট যেন মিড ডে মিলের চাল যায়, পুরোনো অবস্থা যেভাবে ছিল সেইভাবে এবার থেকে চাল যাবে। যে আমার কাছে আগে মিড ডে মিলে গোডাউনের চাবি থাকতো, গত দুদিন ধরে আমাদের বারাসাত পৌরসভার এফও সাহেব দুটো তালা লাগিয়ে এই নতুন দুটো চাবি স্টোর ইনচার্জ তার হাতে একটা চাবি হ্যান্ড ওভার করেছে, আর একটা চাবি যে ডিএম অফিসের ডাটা অপারেটর আছে সুমন তার কাছে হ্যান্ড ওভার করেছে। যেহেতু আমার কাছে চাবি ছিল না এবং গোডাউন খোলার ক্ষমতা আমার নেই, সেই জন্য আমি স্কুলে চাল পাঠাতে সক্ষম হই। শুক্রবার নিউজ 18 বাংলায় আমরা হাওড়ার একটা খবর দেখেছিলাম, দাবাং পুলিশের খবর, নৌকায় করে চোলাইয়ের থেকে হানা, সেখানে চোলাই উদ্ধার। আবার শুক্রবারের পর গতকালও একই ছবি, দাবাং পুলিশ রবিবার রাতে ফের চোলাইয়ের থেকে হানা, আর তারপরে গ্রেফতার হলো চোলাইয়ের ঠেক ভাঙচুর করা হলো বরগাছিয়ায়, ও পুলিশি অভিযানে গ্রেফতার করা হলো 8 জনকে। আজও সেই নৌকা ক্যানেল পেরিয়েই পুলিশ পৌঁছায়, গতকাল রাতেও একইভাবে। সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, তার মানে একটা বিষয় পরিষ্কার যে চোলাইয়ের বেশ রমরমা ওই এলাকায়, যার জন্য বারবার পুলিশকে নামতে হচ্ছে ময়দানে। দেখো, অবশ্যই এই অভিযোগ আজকের নয়, বহুদিন ধরে কিন্তু এই অভিযোগ উঠে আসছিল। একাধিকবার আমরা দেখেছিলাম গ্রামবাসীরা তারা কার্যত পুলিশ প্রশাসন যখন কিছু করছিল না তারা গিয়ে ভাঙচুর করছিল। তবে একেবারে পুলিশ কিন্তু একদম নতুন মুডে, দাবাং মুডে। বারবার আমরা দেখলাম শুক্রবার রাতের পর ফের রবিবার রাতেও কিন্তু একই রকম চেহারা, পুলিশ কিন্তু পুলিশের ভূমিকা। যেখানে বরগাছিয়ায় খবর পায় সেখানে বহিরাগতরা এসে এই চোলাই ঠেক করছে, এবং সেই চোলাই থেকে অন্য জেলার এবং পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ সেখানে আসছেন এই জায়গায়, এবং সেখান থেকেই নাকি
চুরির উপদ্রব অর্থাৎ চোরের উপদ্রব বাড়ছে এই ঠেকগুলি থেকেই। সেখানেই পুলিশ গতকাল রাত্রিবেলা একেবারে অভিযান চালায়। সেখানে কার্যত দেখা যায় যে ভাঙচুর করছে, সেখানে যে বাইক সাইকেল নিয়ে যারা এসেছিলেন তাদের সাইকেল ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন থানার ওসি, এবং সেখানে ভাঙচুর চালাচ্ছেন। অর্থাৎ এই ঠেকের যে কনস্ট্রাকশন, অস্থায়ী কনস্ট্রাকশন, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, কার্যত ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। প্রায় 200 লিটারেরও বেশি এই চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ফলে এই যে চোলাইয়ের বিরুদ্ধে জগৎবল্লভপুরে অভিযান চলছিল না, যা নিয়ে মানুষের ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন এলাকার বাসিন্দা, গ্রামবাসী তারা কিন্তু পুলিশের ভূমিকায় যথেষ্ট খুশি। দেবাশিস, জগৎবল্লভপুর থানা আজকে যেভাবে স্টেপ নিয়েছে, চুলাই মদের জন্য ঠেক ভেঙে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের জন্য খুব উপকার করেছে। আমরা চাইছি না এই চুলাই মদ বিক্রি হোক, চুলাই মদ টোটালটাই বন্ধ হওয়া উচিত, আমি এটাই মনে করি। আজকে প্রশাসন তরফ থেকে যে সাধারণ মানুষের হয়ে কাজ করেছে, অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা জগৎবল্লভপুর থানাকে। মেমারির দিকে নজর রাখবো, কারণ মেমারিতে বেআইনি সিলিন্ডারের কারবার দেখুন, আর তার ফলে কি হলো, একের পর এক সিলিন্ডারে আগুন ধরে গেল। 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলো। বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগ রয়েছে। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, অনেক বড় বিপদ ঘটতে পারতো, যেভাবে একাধিক সিলিন্ডারে আগুন লেগেছে, আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পর তারপরে পুলিশ প্রশাসনকে সজাগ হতে দেখা যায়। এখানে যে বেআইনি সিলিন্ডারের কারবার চলছে, এতদিন কি প্রশাসন জানতো না? দেখো তমশ্রী, সেটাই প্রশ্ন। এই যে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের মধ্য দিয়েই সামনে এলো যে সেখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারে, এবং তার মধ্যেই বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায় এবং একের পর এক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটতে থাকে। এলাকার বাসিন্দাদের দাবি অন্ততপক্ষে 5টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে, এবং তার সঙ্গে সঙ্গেই যে বিষয়টি সামনে এলো যে এই যে বেআইনি কারবার এখানে চলছিল ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই, তার ফলেই কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারত। এবং এলাকার বাসিন্দারা বলছেন যে কিভাবে মাসের পর মাস ধরে এখানে এই বেআইনি কারবার চলছিল। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাইরে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্যাস সিলিন্ডার বার করা আছে, মানে অ্যাপ্রক্স 300 অ্যাবাভ। এর মধ্যে কিছু কমার্শিয়াল আছে, কিছু ডোমেস্টিকও আছে। সেখানেই সার্টেন আগুন লেগে গেছে। 2-4টা সিলিন্ডার আমি দেখেছি, ওই বিসিপি সিলিন্ডার আছে, এক্সটিংগুইশার, সেরকম আমি এখানে কিছু দেখিনি। আগুন জ্বলছে দেখি, তাড়াতাড়ি দিয়েছি, তখনই দুটো বাস্ট হয়ে গেল ভরাম ভরাম করে। আসি তো বিরাট আগুন উঠতে লাগলো। এই ঘরে হইলে পরে এই ঘরে যেত, আর আমার ঘর কি থাকতো না। আমাদের ভয় লাগতো, এই যে ঘটনাটা ঘটলো, এরকম ভয়ের একটা আতঙ্ক আমাদের থাকতো। দুয়ারে রিপোর্টের এবার উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে, কারণ বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক বড় বিপদ। রাস্তা সংস্কার হলেও পুরোপুরি বিপদ মুক্ত নয়। NHIDCL এর ড্রোন সমীক্ষায় নয়া তথ্য। 10 নম্বর জাতীয় সড়কের ধসপ্রবণ জায়গায় ফাটল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থ রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, তাহলে এর পর কি? কারণ একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে, কারণ এই বাংলা সিকিম লাইফ লাইনে এই বিপদ। এখন এই লাইফ লাইন বাঁচানোই তো বড় চ্যালেঞ্জ। একেবারে তাই, সেই চ্যালেঞ্জে কিন্তু NHIDCL এর কর্তারা কিন্তু সেই চ্যালেঞ্জেরই কিন্তু মুখোমুখি হয়েছে। কারণ আমরা জানি গত কয়েক বছর ধরে অবিরাম বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস এবং ধসের জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়কের একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে চলে যায়, পরবর্তীতে রাস্তা পাহাড় কেটে রাস্তা চওড়া করা হয়। তারপরেও এই চলতি বছরেও কিন্তু আমরা দেখলাম কয়েক দফায় রাস্তা জাতীয় সড়ক বন্ধ করে যে সেই জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করে NHIDCL, এবং গতকাল তারা ড্রোন উড়িয়ে সেবক থেকে রংপুর পর্যন্ত, তো বাংলা সিকিম সীমান্ত পর্যন্ত রাস্তার হাল দেখতে সংস্কারের পর কোথায় দাঁড়িয়েছে ড্রোন চালিয়ে তা দেখেই কিন্তু তারা জানতে পারে যে আরও 3 জায়গায় লিকুভির, মল্লি সহ 3 জায়গায় এখনও কিন্তু বড় সড়ক বিপদ রয়েছে, অর্থাৎ বিপদমুক্ত নয় 10 নম্বর জাতীয় সড়ক, যা পর্যটকদের অতি পরিচিত রাস্তা। সিকিম যাওয়ার অন্যতম প্রধান ভরসা কিন্তু এই বাংলা সিকিম লাইফ লাইন।
স্বাভাবিকভাবেই তারা এখন টেকনিক্যালি গোটা বিষয়টি তারা দেখছে এবং যে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে তারা যেটা জানিয়েছে যে যাতে এই খরস্রোতা তিস্তার হাত থেকে এই জাতীয় সড়ককে বাঁচানো যায় তার চেষ্টাই চালানো এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই এই জাতীয় সড়ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে সে কথাই কিন্তু জানিয়েছে এই NHIDCL এর কর্তারা। বেশ পার্থ, लोग का ड्रोन सर्वे हुआ था टोटल NH10 का रामपुर से जो बागपुर से रामपुर तक का ये कितना एरिया डैमेज है? अभी कुछ मल्टीपल लोकेशंस हैं जो हम लोग को अभी आइडेंटिफाई हुआ है। जैसे एक अभी आप जहाँ पे खड़े हो ये 33 मल्ली के पास है, एक आगे भी जहाँ PWD ने प्रीवियस काम किया था 33.7 एक आप देखेंगे वहाँ भी हल्का सा रूट सिंक कर गया। तो ये 2-3 लोकेशंस अभी हमने आइडेंटिफाई किया है। एक आपका 38 चेनेज है, यहाँ से थोड़ा सा आगे पड़ेगा आपका, वहाँ पे भी थोड़ा आप देखेंगे टुवर्ड्स रोड पे क्रैक आ गया पूरा, वो भी सिंकिंग जोन है। तो उसमें भी बॉटम रेक्टिफिकेशन के लिए हम लोग एक टीम उतारेंगे और बोल्डर्स वगैरह पिचिंग करा के प्रॉपर बोल्डर सॉइलिंग करा के नीचे गीबन का कैरेट वगैरह बैठा के प्लम करेंगे, नीचे सीसी करेंगे। এবার বীরপাড়ার দিকে নজর রাখবো। 48 নম্বর এশিয়ান হাইওয়ে, সেখানে ধসের জেরে আজও যান চলাচল ব্যাহত। সড়ক পথে 7 সিস্টার্সের সঙ্গে যোগাযোগের রীতিমতো সমস্যা। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের থেকে জানবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে। রাজকুমার, দেখো তমশ্রী, এখন পর্যন্ত কিন্তু এই যে অত্যন্ত উল্লেখযোগ্য এই যে রাস্তার যে ধস, সেই ধস মেরামত করার পক্ষ কিন্তু পুরো জমে কাজ করছে, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি নেমে যাওয়াতেই কিন্তু কাজের গতি সেটা স্লত হয়ে যাচ্ছে বা ধীর গতি হয়ে যাচ্ছে। যদিও জেলা পুলিশ প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর, তার কারণ হচ্ছে ওই রাস্তার একদিক দিয়ে যানবাহন চলছে, সেই কারণে ভারী যানবাহনকে মাদারিহাট এবং ফালাকাটা হয়ে ভিন্ন রুটে চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসন। যদিও এই রাস্তা খুব দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ, দুটো নয়, 3টে মৃত্যু। 3 মৃত্যুর পর তৎপরতা। ফালাকাটায় হাতির হানায় মৃত্যু হলো 3 জনের। আর তারপরে যে ছবি আমরা দেখছি, মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ বন দপ্তরের তরফে। বর্তমান ঋতু নিয়ে আমরা চিন্তিত। সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই সংজ্ঞা থেকে রক্ষা পাওয়া সম্ভব। 1 নাম্বার, মাছ ধরতে, সংগ্রহ করতে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, 3 জনের মৃত্যুর পর বন দপ্তরের এই তৎপরতা, এতটা দেরি কেন? দেখো একদমই তমশ্রী, শনিবার দিনই কিন্তু একেবারে হাতির হামলায় 35 দিনের শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর পরেই কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে বন প্রশাসন। তার কারণ হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানে যেমন যে সমস্ত জায়গায় যে ইলেকট্রিকের ফেন্সিং, যে বিদ্যুতের বেড়া, সেই বিদ্যুতের বেড়া যে সমস্ত জায়গায় বেহাল ছিল সেগুলো সারাই করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে। অন্যদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া যে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল, সেখানেও কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে বন দপ্তর এবং সেখানেও কিন্তু জঙ্গল লাগোয়া এলাকায় হাতি বেরিয়ে এলে কী করণীয় এবং কী করণীয় নয় সেই বিষয়ে কিন্তু বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ মাইকিং করে মানুষকে সচেতন করছে। বেশ, আমাদের রাজ্যের আম শুধু যে আমাদের রাজ্যেই বিক্রি হয় তা নয়, অন্যান্য রাজ্যেও যায়। আর সেরকমই মাটিয়া থেকে আম যাচ্ছিল বিহারে, লাখ লাখ টাকার পাকা আম। কিন্তু সেই পাকা আম উধাও। কোথায় গেল পাকা আম, এই প্রশ্ন উঠছে। কারণ পথে আম উধাও এইরকমও শুনেছেন, ঠিক এই ঘটনাই ঘটলো। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এটা কি করে সম্ভব? অর্থাৎ এই যে লাখ লাখ টাকার আম উধাও হলো, কিভাবে উধাও হলো, কোথা থেকে উধাও হলো? ব্যবসায়ীরা এত টাকার ইনভেস্টমেন্ট, ক্ষতির মুখে পড়বেন তো? দেখো, আম চাষি এবং আম ব্যবসায়ীরা সত্যিই ক্ষতির মুখের সম্মুখীন হলেন। তার কারণ আম একেবারে মাটিয়া থানার বেকি বাজার থেকে, সেখান থেকে বিহারের বেথুয়া বাজার, সেখানে কিন্তু তারা আম পাঠান ব্যবসায়ের কারণে। কিন্তু প্রতি দিনই প্রায় সেখান থেকে গাড়ি যায়। কিন্তু 4 দিন আগে একটি গাড়ি ভর্তি, অর্থাৎ প্রায় কয়েক লক্ষ টাকার পাকা হিমসাগর আম নিয়ে এই বেথুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি গাড়ি এবং গাড়ির মালিক
কিন্তু দেখা যায় 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই আম কিন্তু বেথুয়ায় পৌঁছায়নি এবং সেই গাড়ি কোথায় রয়েছে এবং সেই গাড়ি ভর্তি আম কোথায় গেল সেটা কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রশ্ন বা উত্তর পাওয়া যায়নি। তার কারণ এই এখানকার ব্যবসায়ীরা সেই বিহারের বেথুয়ার বা ব্যবসায়ীদেরকে বারংবার ফোন করছেন এবং তারাও কিন্তু অ্যাডভান্স দিয়েছিলেন প্রায় কয়েক লক্ষ টাকা, প্রায় 10 থেকে 12 টন আম সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু সেই আম এখনো পর্যন্ত বেথুয়াতে পৌঁছায়নি এবং কয়েকজন ব্যবসায়ী এবং চাষিরাই আম পাঠিয়েছিল এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গাড়ি ভর্তি আম কোথায় গেল তা নিয়ে ইতিমধ্যেই মাটিয়া থানায় তারা লিখিত অভিযোগ করেছেন যে কোথায় গেল এই গাড়ি ভর্তি আম এবং কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন বেকির আম চাষিরা। তমস্তি বেশ জিয়াউল।